হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা জিম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8 এ। বন্ধুরা, গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এর পরবর্তী অংশ দেখব। প্রথমেই আমরা দেখব শতকরা সংযুক্তি থেকে যৌগের আণবিক সংকেত কিভাবে নির্ণয় করতে হয়। আমরা যদি কোনো আণবিক সংকেত বের করতে চাই, তাহলে প্রথমে আমরা তাদেরকে ওই যৌগের শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করতে হবে। যদি কোনো যৌগের স্থূল সংকেতের ভর ওই যৌগের আণবিক ভরের সমান হয়, তাহলে ওই যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই হবে। আর যদি যৌগের স্থূল সংকেতের ভর তার আণবিক ভরের সমান না হয়, তাহলে স্থূল সংকেতের সঙ্গে একটি নির্দিষ্ট পূর্ণ সংখ্যা গুণ করলে আণবিক সংকেত পাওয়া যাবে। যদি স্থূল সংকেতের ভর থেকে আণবিক ভর n গুণ বেশি হয়, তাহলে আণবিক সংকেত ইকুয়াল স্থূল সংকেত ইন্টু n। বন্ধুরা, প্রথমেই আমরা মৌলগুলোর শতকরা সংযুতিকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। এখন এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগফলগুলোকে ভাগ করব। এখান থেকে আমরা পাই যৌগের স্থূল সংকেত ইকুয়াল C1H1 ইকুয়াল CH। তাহলে যৌগের আণবিক সংকেত হবে ইকুয়াল CHN ইকুয়াল CnHn। স্থূল সংকেতের ভর ইকুয়াল 12 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 ইকুয়াল 13 এবং আণবিক ভর 78। সুতরাং n ইকুয়াল যৌগের আণবিক ভর বাই স্থূল সংকেতের ভর ইকুয়াল 78 বাই 13 ইকুয়াল 6। অতএব যৌগের আণবিক সংকেতটি হবে C6H6। তো বন্ধুরা, এবারে চলো দেখে নেই আণবিক সংকেত থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করতে হয়। এখন আমরা গ্লুকোজের স্থূল সংকেত বের করব। গ্লুকোজ হচ্ছে C6H12O6। এর একটি অণুতে 6টি কার্বন পরমাণু, 12টি হাইড্রোজেন পরমাণু এবং 6টি অক্সিজেন পরমাণু রয়েছে। তাহলে পরমাণুসমূহের অনুপাত হচ্ছে 6:12:6 ইকুয়াল 1:2:1। সুতরাং স্থূল সংকেত হবে C1H2O1 ইকুয়াল CH2O। এভাবে আমরা খুব সহজেই আণবিক সংকেত থেকে স্থূল সংকেত বের করতে পারি। তবে কখনো আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই হয়, যেমন পানির আণবিক সংকেত H2O এবং স্থূল সংকেতও H2O। আবার সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত H2SO4 এবং স্থূল সংকেত H2SO4। যেসব যৌগের ক্ষেত্রে তার সকল পরমাণুগুলোকে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেসব যৌগের ক্ষেত্রে আণবিক সংকেত এবং স্থূল সংকেত ভিন্ন হয়। যেমন বেনজিনের আণবিক সংকেত C6H6। বেনজিনের কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যাকে 6 দ্বারা ভাগ করা যায়, তাই এর স্থূল সংকেত হচ্ছে C1H1 ইকুয়াল CH। একইভাবে ইথিনের আণবিক সংকেত C2H4 এবং স্থূল সংকেত C1H2 ইকুয়াল CH2। এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ। প্রথমেই রাসায়নিক বিক্রিয়া। মূলত রসায়নে আমরা দুটি মৌল ও যৌগের মধ্যে যে বিক্রিয়া দেখি তাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। বিক্রিয়ার ফলে মৌল ও যৌগের মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে। এর ফলে পদার্থ তার নিজস্ব ধর্ম বৈশিষ্ট্য হারিয়ে নতুন বৈশিষ্ট্য লাভ করে। অর্থাৎ যে বিক্রিয়ার মাধ্যমে কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। রাসায়নিক বিক্রিয়া সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার জন্য আমরা বিভিন্ন সমীকরণ ব্যবহার করে থাকি। এই ধরনের সমীকরণকেই রাসায়নিক সমীকরণ বলে। রাসায়নিক সমীকরণকে আমরা প্রতীক, সংকেত ও বিভিন্ন ধরনের চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি।
রাসায়নিক বিক্রিয়া শুরু হওয়ার আগে যে সকল পদার্থ ব্যবহৃত হয় তাদেরকে বিক্রিয়ক বলে। বিক্রিয়া হওয়ার পর যে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে উৎপাদ বলে। রাসায়নিক বিক্রিয়াকে রাসায়নিক সমীকরণ আকারে লেখার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। তোমরা কি জানো এগুলো কি কি? তাহলে এসো জেনে নেই। আমরা গণিতে যেমন সমীকরণের মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করি, ঠিক ওই রকমভাবেই আমরা সমান চিহ্ন অথবা তীর চিহ্ন ব্যবহার করব। এক্ষেত্রে চিহ্নের বাম পাশে বিক্রিয়ক এবং ডান পাশে উৎপাদ লিখতে হবে। যদি বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক বা একাধিক উৎপাদ থাকে তাহলে তাদের মাঝে যোগ চিহ্ন বসাতে হবে। যে প্রক্রিয়ার মাধ্যমে সমীকরণের বাম পাশের মৌলের পরমাণুর সংখ্যা এবং ডান পাশের মৌলের পরমাণুর সংখ্যা সমান করা হয় তাকে রাসায়নিক সমীকরণের সমতা বলে। যদি বিক্রিয়ায় সমতাকরণ না করা হয় সেক্ষেত্রে সমান চিহ্ন না দিয়ে তীর চিহ্ন ব্যবহার করা হয়। বন্ধুরা, বিক্রিয়ক বা উৎপাদ কী ভৌত অবস্থায় আছে তা উল্লেখ করার জন্য বিক্রিয়ক এবং উৎপাদের ডান পাশে প্রথম বন্ধনীর মধ্যে প্রকাশ করা হয়। এক্ষেত্রে পদার্থ কঠিন হলে তার ইংরেজি নাম সলিডের প্রথম বর্ণ থেকে এস লিখতে হয়। পদার্থ তরল হলে তার ইংরেজি নাম লিকুইডের প্রথম বর্ণ থেকে এল লিখতে হয়। পদার্থ গ্যাসীয় হলে তার ইংরেজি নাম গ্যাসের প্রথম বর্ণ থেকে জি লিখতে হয়। কোনো পদার্থ যদি পানিতে দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে জলীয় দ্রবণ বলে। এর ইংরেজি নাম হচ্ছে অ্যাকুয়াস সলিউশন। এর প্রথম দুটি বর্ণ থেকে এ কিউ লিখতে হয়। যদি কোনো বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন হয় বা কতটুকু তাপ শোষিত হয় তা সমীকরণে দেখাতে হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই রাসায়নিক সমীকরণের সমতা করতে হবে এবং বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা লিখতে হবে। কঠিন কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এক্ষেত্রে আমরা সমীকরণটিকে এভাবে লিখতে পারি: কঠিন ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, গ্যাসীয় কার্বন ডাই অক্সাইড এবং তরল পানি উৎপন্ন করে। তাপ প্রয়োগের মাধ্যমে যেসব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় সেক্ষেত্রে তীর চিহ্নের উপর ডেল্টা চিহ্ন দিতে হয়। যেমন কঠিন ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তাপ প্রয়োগ করলে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড ও অক্সিজেন গ্যাস তৈরি হয়। তো বন্ধুরা, এবারে চলো আমরা দেখে নেই রাসায়নিক সমীকরণের সমতাকরণ। আমরা একটু আগেই সমতাকরণ সম্পর্কে জেনেছি। সমতাকরণ কি, এর পদ্ধতিগুলো কি কি তা নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে। তাই সমীকরণে বিক্রিয়কের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা এবং উৎপাদে বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা সমান হয়। তাই রাসায়নিক সমীকরণে তীর চিহ্নের বাম পাশে মৌলের যে কয়টি পরমাণু থাকবে ডান পাশেও মৌলের একই সংখ্যক পরমাণু থাকলে সমতাকরণ হয়েছে বলে আমরা ধরে নেব। ম্যাগনেসিয়াম ও হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ক হিসেবে ব্যবহার করলে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন পাই। আমরা খেয়াল করলে দেখব যে দুই পাশে হাইড্রোজেন ও ক্লোরিনের সংখ্যা সমান নয়, অর্থাৎ সমতাকরণ করা হয়নি। তাহলে আমরা কিভাবে এই সমতাকরণ করব? আমরা এখন সমতাকরণের বিভিন্ন পদ্ধতি দেখে নিচ্ছি। বন্ধুরা, সমতাকরণের বিভিন্ন পদ্ধতিগুলো হচ্ছে: প্রথমে বিক্রিয়ক এবং উৎপাদের সঠিক সংকেত লিখে বিক্রিয়ার সমীকরণ লিখতে হবে। যদি সমীকরণে সমতা না থাকে তাহলে বিক্রিয়ক ও উৎপাদের মৌলগুলোকে বিভিন্ন পূর্ণ সংখ্যা 1, 2, 3 ইত্যাদি দিয়ে গুণ করে দুই পাশের মৌলের পরমাণুর সংখ্যা সমান করা হয়। এক্ষেত্রে প্রথমে যৌগিক অণুতে যেসব মৌল থাকে তাদের পরমাণু সংখ্যা সমান করা হয়। তারপর মৌলিক অণুতে মৌলের পরমাণু সংখ্যা সমান করা হয়। সমীকরণে তীর চিহ্ন বা সমান চিহ্নর বাম পাশে সকল মৌলের মোট পরমাণুর সংখ্যা এবং ডান পাশে সকল মৌলের মোট পরমাণুর সংখ্যা সমান করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো G8 এর সাথেই থেকো।
বন্ধুরা, এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব। স্থূল সংকেতের সঙ্গে একটি নির্দিষ্ট পূর্ণ সংখ্যা গুণ করলে আণবিক সংকেত পাওয়া যায়। যে বিক্রিয়ার মাধ্যমে কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। রাসায়নিক বিক্রিয়া শুরু হওয়ার আগে যে সকল পদার্থ ব্যবহৃত হয় তাদের বিক্রিয়ক বলে। বিক্রিয়া হওয়ার পর যে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে উৎপাদ বলে। রাসায়নিক সমীকরণে বিক্রিয়কের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা এবং উৎপাদের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা সমান হয়।